আচ্ছা, ওয়েলকাম ভিউয়ার্স। আমার আজকের ভিডিওটা খুব এক্সপেরিমেন্টাল, কারণ এই প্রথম আমার ভিডিওতে আরেকজন জয়েন করছে। তো জয়েন যিনি করছে তার পরিচয় হচ্ছে, আমি ব্যাংকের নাম বলবো না, উনি হচ্ছে একজন ব্যাংকার। সোজা কথা, আমিও ব্যাংকে আছি, উনিও ব্যাংকে আছি, এবং এক ব্যাংকে আমরা সবসময় থাকবো ফিক্সড এরকম কিছু না। সো ব্যাংকিং কমিউনিটির জন্য এই ভিডিওটা করা, ব্যাংকে যারা ট্রেডে কাজ করে তাদের জন্য করা। আর এই প্রথম ভাইয়ের সাথে আমি যে কথাটা মানে শেয়ার করছি, ভাইও আমার সাথে অ্যাগ্রি করছে, সেটা হচ্ছে যে আমাদের এই ভিডিওটার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাটলিস্ট কথা যেন সবাই বুঝতে পারে, এবং আলোচনার মাধ্যমে কিছু ডিসকাশন করলাম টপিক নিয়ে। তো সালমান ভাইরে আমি এখনো আসলে কথা বলার দেই নাই। হ্যাঁ, সুন্দর হয়েছে। আমার ভিডিও খুবই ইনফর্মাল হবে, অ্যামেচার টাইপের হবে। মানে আমি এরকম স্লাইড সাজায় কিছু দেখাবো একটার পর একটা, এরকম কিছু হবে না। এক একটা প্রশ্ন আসবে, ভাইয়ের কাছে উত্তর চাবো, ভাইও কিছু বলবে। তো আচ্ছা, শুরুতে আমার পরিচয় দিয়ে নিই। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার তারা জানেন, আর আমার সাথে যিনি আছেন তার পরিচয়টা দেই। সেটা হচ্ছে আহ, ভাই হচ্ছেন সালমান মাহবুব। উনি একটা প্রাইভেট ব্যাংকে আছেন, বেশ সিনিয়র পোস্টে আছেন এখন। তো ভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে গেছে 12-14 বছর। আমরা একসাথেই মানে একই ব্যাংকে ছিলাম এক সময়। এবং বিষয়টা হচ্ছে ট্রেডের সংক্রান্ত বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন ওনাকে করি এবং উনি আমাকে উত্তর দেয়। তো ভাবলাম আজকে এই কথাবার্তাগুলো রেকর্ড করে রাখবো। সালমান ভাই, আপনি কিছু বলতে চাইলে বলেন। মানে ওভারঅল আসলে, মানে ইন্ট্রোডাকশন বা যাই মনে করেন আপনার মতো করে। কিভাবে হুম, শুরু থেকেও আমরা শুরু করতে পারি, অথবা মাঝখান থেকেও কি ব্যাপার, কি জন্য আমরা আসলে হঠাৎ করে বসছি, হ্যাঁ, আচ্ছা। শুরু থেকেও শুরু করতে পারি, মাঝখান থেকেও করতে পারি। আমার মাথায় বললাম তিন কি চারটা সমস্যায় প্রশ্ন পড়লাম। আছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, সমস্যাগুলো শেষে নিয়ে শুরু হ্যাঁ করি হ্যাঁ, আসলে। যারপরে কি এমন কি যারপরে কি এই জানার ইচ্ছে হয়। হ্যাঁ, আমার জানার ইচ্ছা, আচ্ছা ধরেন ভাই, আমার তার পাশের একটা ডেস্ক থেকে জানার জন্য আমি খুব আমি আছি কল করে এক্সপোর্টের বসলো। ডেস্কে। হ্যাঁ, আমি আছি এক্সপোর্টের ডেস্কে। তো আমার একটা পার্টি আমাকে ডকুমেন্ট দিল, বিলস ফর কালেকশন। আমি কালেকশন ডকুমেন্ট নিয়ে বসছি। সো আমি যেটা দেখলাম, আমার ঠিক পাশে যিনি বসে তিনি ইম্পোর্ট দেখে, আর আমি দেখি এক্সপোর্ট। তো মূলত উনি যেটা করতেছে, আমার এই এক্সপোর্টার মনে করেন, ধরলাম রমিজউদ্দিন, আমার এই রমিজউদ্দিন টেক্সটাইল, আমার পাশে একজন আছে ফারহানা টেক্সটাইল, তাকে সে মাল দিবে। ঘটনা খুব সিম্পল না? এই টেবিল থেকে এই টেবিলে কাগজপত্র আনা নেওয়া হবে। তো দেখেন ভাই, আমার প্রশ্নটা শুনেন। উনি কি করছে, উনি হচ্ছে এলসি ওনার মাধ্যমে ইস্যু করছে, আমার পাশের ডেস্কের ওনার মাধ্যমে এলসিটা ইস্যু করে আরেকটা ব্যাংক, মনে করেন হংকং সাংহাই ব্যাংক হয়ে ওদের প্যাডে ওই এলসিটা আমার কাছে ডকুমেন্টের মধ্যে এনে দিছে। এই অদ্ভুত ঘটনার মানে কি কারণ থাকতে পারে? মানে এই যে ধরেন আপনার সেম ব্যাংক সে ইউজ করলো না, সে কেন অন্য ব্যাংক ঘুরে আনে? এই যে কনফার্মিং ব্যাংকের ইস্যুটা আসে, এই জিনিসটা আর কি। কনফার্মিং ব্যাংক নিয়ে কিছু একটু বলা, বা আরেকজন ব্যাংকারকে কেন ঢুকায় আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আমাদেরকে কোম্পানি ব্যাংকের রোল, যদিও এলসি নিজেই বলছে একটা আন্ডারটেকিং, হুম ব্যাংক আন্ডারটেকিং টু দ্য বেনিফিশিয়ারি, হুম এলসি কে সেভাবেই জানি। হ্যাঁ, তো হুম এই আন্ডারটেকিংটাই যদি কোনো ব্যাংকে আরেকটা ব্যাংকের আন্ডারটেকিং আমাদের প্রয়োজন হয়। হুম হ্যাঁ, যেমন বেনিফিশিয়ারি যদি প্রথমত এলসিতে প্রশ্নটা আছে, এলসি কেন এসেছিল সেটা থেকে একটু শুরু করি। যে বেনিফিশিয়ারি অ্যাপ্লিক্যান্টের করবে না, এই জন্য কি করলো, একটা ব্যাংকের আন্ডারটেকিং করতে আসছিল। সেই জন্য ইসলাম ব্যাংক বা তার দেশের একটা মানে অ্যাপ্লিক্যান্টের ব্যাংক কে, ব্যাংকটার এমন একটা পর্যায়ে গেল সেই ইসলাম ব্যাংকের উপরেও আস্থা রাখতে পারছে না কোনো ব্যাংকের কারণে। হুম হুম যে এক প্রত্যেকটা টেরিটরির ব্যাংক নয়, হুম আরেকটা কান্ট্রি ওয়াইজ, অথবা তার যে অজানা হতে পারে, বা ব্যাংকের ফিনান্সিয়াল অবস্থা হতে পারে, যে কোনো ভাবেই হোক না কেন, এবং এই ধরনের কোনো কিছু আস্থা রাখছি না। আমি আমার দেশের অন্য আরো একটা রিনাউন্ড ব্যাংকের কাছ থেকে যদি একটা এক্সট্রা
আন্ডারটেকিং পাই, তাহলে এই ধরনের একটা পজিশনে নিজেকে রাখে, নিজেকে দেখে, তখন সে কি করে ব্যাংকে চায় যে এই ক্রেডিটের মধ্যে ইস্যুইং ব্যাংকের পাশাপাশি কোম্পানি ব্যাংকে থাকে এবং অ্যাপ্লিক্যান্ট এবং ইস্যুইং ব্যাংক সেটাতে সম্মত হয়। আচ্ছা সালাম ভাই, এটা হচ্ছে বুঝতে পারলাম। আচ্ছা, নমিনেটিং ব্যাংক নিয়ে একটা প্রশ্ন ছিল। আমরা ভিডিওটা খুব মানে আসলে জাস্ট শুরুর ভিডিও, মানে আমরা আরো ভিডিও করব, মানে ছোট ছোট প্রশ্ন করি শুরুতে, পরে একটু গোছানোভাবে আগাবো। নমিনেটিং ব্যাংক নিয়ে একটু বলবেন। নমিনেটিং ব্যাংকটা কি কার সাইডে থাকবে? এটা কি মানে ইম্পোর্টারের সাইডে থাকবে না এক্সপোর্টারের সাইডে মানে থাকবে? নমিনেটিং ব্যাংক এ বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি সাইডে থাকবে। প্রথমত বেনিফিশিয়ারি। আচ্ছা, মানে নমিনেট করা লাগবে কেন? দুইজন কেন কাজ করতে পারে না? যার কাছ থেকে ডকুমেন্ট প্রেজেন্ট হয়ে নমিনেট দুজন বলতে কাকে থাকে, মানে ইম্পোর্টারের ব্যাংক আর এক্সপোর্টারের ব্যাংক, একেবারে সবচেয়ে সহজ ভাষা। বেনিফিশিয়ারি আর অ্যাপ্লিকেন্টের ব্যাংক, শিপার আর যে হতে applicant। চাচ্ছে হ্যাঁ হ্যাঁ এক্সপোর্টার, এক্সপোর্টারের ব্যাংক বলে একজন ব্যাংককে কথা বলে, কিন্তু তাই তো বললেন কিনা, মানে এক্সপোর্টারের ব্যাংক কি যথেষ্ট নয় কেন, হ্যাঁ 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 এটাই হ্যাঁ 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 হ্যাঁ। মানে এক্সপোর্টারের ব্যাংক থাকবে, ইম্পোর্টারের ব্যাংক থাকবে। কি নমিনেটেড ব্যাংকের নমিনেটেড থাকেন, তাহলে তিনি নমিনেটেড ব্যাংক হয়ে যাবেন। হ্যাঁ যদি তাই হয় হুম, এক্সপোর্টারের ব্যাংক, এক্সপোর্টারের ব্যাংকের কাছ থেকে ডকুমেন্ট আসলে জি বুঝতে পারছি। যদি সিং ব্যাংকে না থাকে তাহলে সেই নমিনেটেড, হ্যাঁ ঠিক আছে, এক্সপোর্টারের মানে ব্যাংকও নমিনেটেড ব্যাংক হতে পারে। হ্যাঁ আর বেনিফিশিয়ারি যদি তার 10টা ব্যাংকের কাছে তার অ্যাকাউন্ট মেনটেন করে হুম হুম এবং তার ইচ্ছা থাকে যে আমি এই 10টা ব্যাংকের যে কোনো একটা ব্যাংকের জন্য ডকুমেন্ট তৈরি করতে পারি, জি এলসিটা আসুক আগে, আমি ডকুমেন্ট তৈরি করি, হ্যাঁ পোস্ট রিলিজ বুঝতে পারছি। তাহলে মানে মানে ঠিক করি, তারপরে আমি পরে সে ওপেন রাখি, আমরা তখন বলি এনি ব্যাংক ইন দ্যাট কান্ট্রি। না, আমি কিছুদিন মানে আমি আরেকটা একজন একটা কথা শুনলাম আর কি। মানে আপনি এমন একটা দেশ থেকে এলসি পাইছেন যে ওই দেশের কোনো, ওই দেশটাই ঠিক থাকবে কিনা আপনার কোনো ভরসা নেই, তখন আপনার একজনের একটা কনফার্মেশন লাগবে, মানে আরেকটা ব্যাংকের মাঝখানে লাগবে। বিষয়টা তো এরকম যে ওই জিনিসটা। এখন এটা আমরা একটা এক্সট্রিম কেস বললাম, কনফিডেন্সি থাকলে নিজের আপনার নিজের বেশি ব্যাংকের অব্দি যাওয়ার আগ পর্যন্ত এই আস্থা কে না চাইছে, যদিও নাকি খরচ খরচ বেশি হবে, ঠিক আছে, চাইলে তার পেমেন্ট করতে, যা যা যে কিনা তার পরিচিত আচ্ছা বেনিফিশিয়ারি সাধারণত এই ধরনের পয়েন্ট থেকে আমাদের কোম্পানি ব্যাংকে ওকে সালন ভাই। আচ্ছা, এখন মানে কথা ক্লিয়ার না আমার? ঠিক আছে জাফর। হ্যাঁ, ভালো আছেন ভাই? হ্যাঁ, কথা ক্লিয়ার। ওকে। হ্যাঁ ভাই, আজকে ইউসিপিতে আমার সবচেয়ে হ্যাঁ, ফেভারিট একটা আর্টিকেল আছে, এটা নিয়ে কথা বলবো। আর্টিকেল নাম্বার 14, মানে কি আপনার বলো কোনো কথা আছে কোথাকার কিনা? হ্যাঁ, আর্টিকেল 14 ইউসিপি। মামলা মোকদ্দমার আর্টিকেল নাকি? ও ইউসিপি, হ্যাঁ হ্যাঁ ইউসিপি হলে তো কিছু। আচ্ছা, 14 এর কি কোথায় কি সমস্যা? 14 এর সমস্যা হচ্ছে ভাই, আমার কথা হলো 14 পড়লে কি আর কোন আর্টিকেল পড়া দরকার আছে? 14 এ তো কিভাবে চেক করতে ডকুমেন্ট সবকিছু বলে দিচ্ছে। মানে আর একটা লোক যদি ডকুমেন্ট চেকই শিখা যায়, আর কি তার শেখা লাগবে এটা বলো? ডকুমেন্ট চেকিং এর কথা বলছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, ডকুমেন্ট চেকিং নিয়ে কথা হচ্ছে। অনেক কিছুই শিখতে হবে, শেখার তো শেষ নেই। তো চেকিং এর জন্য যে- আপনি যদি চেকিং নিয়ে এই মুহূর্তে ব্যস্ত থাকেন, যদি ডেস্কের সাথে সেই কাজটা থাকে, হ্যাঁ তো তাহলে আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন, আর্টিকেল চেকিং 14 এর, হ্যাঁ চেকিং নিয়ে বলছে যে কমার্শিয়াল ইনভয়েসে যেভাবে ডেসক্রিপশন থাকবে ঠিক ওইভাবেই থাকতে হবে, মানে এলসি বডিতে। মানে এটা নাইলে ঝামেলা। মনে করেন একজন টু বানান লিখছে হচ্ছে, কমার্শিয়াল ডকুমেন্ট ইনভয়েস একটা ডকুমেন্ট, উল্টা মানে এলসিতে কথা যা আগে থাকবে। পরে আসতেছে না জাফর? না, আপনার কথা পরিষ্কার শুনতেছি। আচ্ছা, বলছি যে কমার্শিয়াল আচ্ছা, ইনভয়েসে কেউ যদি টু বানান লেখে, টি ও ডাব্লিউ, তাহলে কি মানে এলসি তে যদি লেখে টি ও ডাব্লিউ, তাহলে কমার্শিয়াল ইনভয়েসে টি ও ডাব্লিউ লিখতে হবে? বা মানে কোনটা আগে পড়ে সেই ব্যাপারটা একটু বলো।
আমাদের ডকুমেন্টস থাকে অনেক প্রকারের, হুম, তাই তো? হুম, তো কমার্শিয়াল ডকুমেন্টস ছাড়া, কমার্শিয়াল ইনভয়েস ছাড়া অন্যান্য ডকুমেন্টস গুলোতে জেনারেল টার্মে আমরা ক্লোজ ডেসক্রিপশন লিখতে পারবো। জেনারেল টার্ম বলতে হলে যে একদম ইন টোটো এলসি ডেসক্রিপশন, যেটা 45A বলি, এলসি তে 45A তে হচ্ছে ক্লোজ ডেসক্রিপশন লেখা থাকে, হুম, হুম, ওটার মতো করে একদম লাইন টু লাইন ওয়ার্ড টু ওয়ার্ড লিখতে হবে এমন কোনো কথা নেই, ইভেন কমার্শিয়াল ইনভয়েসেও না। আচ্ছা, কিন্তু জেনারেল টার্মে অন্যান্য ডকুমেন্টে লিখতে পারবো, কিন্তু কমার্শিয়াল ইনভয়েসে যেন ওই এলসির ফিল্ড ডেসক্রিপশনে যা ছিল হুম, 45A তে ওইটার সাথে সামঞ্জস্য রেখে ন্যারেটিভ লেখা হয়। তো এখন সেখানে যদি কোনো ওয়ার্ডকে, যেমন টেলিভিশনকে যদি টিভি লেখেন, সেটাকে বোঝা যাচ্ছে যে টিভি আর টেলিভিশন একই কথা। হুম, হ্যাঁ, হুম, কিন্তু টেলিকমিউনিকেশন লিখে ফেললে টেলিভিশনকে, সেটা কিন্তু অন্য অর্থ তৈরি করে ফেলে। আচ্ছা। কিন্তু তো মানে হুবহু এই একই অক্ষর অ্যালফাবেট মিলতে হবে এমন কোনো কথা নেই। অ্যালফাবেট মিলতে হবে এবং এক জায়গা থেকে একই বডিতে একই প্যারাগ্রাফে লিখতে হবে এমন কোনো কথা নেই। ফিল্ড ডেসক্রিপশন অফ 45A, হুম, সরি, গুড ডেসক্রিপশন ফিল্ডে যে কথাগুলো আছে সেটা কমার্শিয়াল ইনভয়েসের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো অবস্থায় থাকলেও চলবে, হুম, কিন্তু মিনিং গুলো যেন ওরকমই থাকে এবং কোনো ধরনের বিপরীত ওয়ার্ডিং তৈরি না করে, সেই ম্যাচিংটা থাকতে হবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমরা এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম এটা হচ্ছে আর্টিকেল 14 এর মানে কমার্শিয়াল ইনভয়েসের সাথে এলসি এর আইটেমের ডেসক্রিপশন। আচ্ছা, একটু আমি কিন্তু সামনে পিছনে করে যাচ্ছি, আমি এভাবে যাব না, এটা আমার পছন্দের ভাই, কোনো সমস্যা নেই আশা করি ভাই। আমি আরেকটা জিনিস নিয়ে বলতেছি যে বিল অফ লেডিং, আই মিন ডেলিভারি চালানের 21 দিনের মধ্যে ডকুমেন্ট জমা দিতে হবে, এইটা নিয়ে একটু বলবেন। মানে 21 দিন পার হয়ে গেলে কি ক্ষতি, বা 21 দিনের ইয়েটা কি? আচ্ছা, ডেলিভারি চালান, বিল অফ লেডিং, এই ধরনের দুটা ওয়ার্ড আচ্ছা, বললেন, দুইটা তারপর ওয়ার্ড দেওয়া কি ঠিক এইগুলোকে হয় না? সবগুলোকে এগুলোকে আমরা একই সাথে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, ট্রান্সপোর্ট ডকুমেন্ট বলবো বলবো হ্যাঁ, যত ধরনের এরকম হুম, ডেলিভারি মেথড মোড থাকতে থাকে। থাকবে, তো ট্রান্সপোর্ট ডকুমেন্টের ডেট থেকে কতদিনের মধ্যে ডকুমেন্ট 21, আসতে হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একুশ ডকুমেন্ট বলতে হলে, ক্যালেন্ডার, হুম, হ্যাঁ, ডকুমেন্ট বলতে হচ্ছে এই ট্রান্সপোর্ট ডকুমেন্টটা হ্যাঁ, এবং অ্যালং উইথ আদার ডকুমেন্টও হতে পারে, অর্থাৎ প্রেজেন্টেশনটা কত দিনের মধ্যে ওকে, অ্যাপ্লিক্যান্টের কাছে পৌঁছবে, হ্যাঁ, অ্যাপ্লিক্যান্টের ইস্যুইং ব্যাংকের কাছে পৌঁছবে, এটাই হচ্ছে আমরা জানতে চাচ্ছি। এলসি যদি স্পেসিফিকলি এই ফিল্ডটাতে, অর্থাৎ প্রেজেন্টেশন পিরিয়ড কত হবে সেটা বলে দেয়, হুম, সেটা সে 21 হতে হবে এমন কোনো কথা নেই, 20, 30, 10, 15, এটা যদি স্পেসিফিকলি বলে দেয় হুম, হুম, তাহলে সেই কটা দিনই আমাদের জন্য শিরোধার্য। এর মধ্যেই যদি 15 দিন বলি তাহলে 15 দিনের মধ্যে, অর্থাৎ ট্রান্সপোর্ট ডকুমেন্টের ডেট থেকে 15 দিনের ক্যালেন্ডার দিনের মধ্যে আমাকে ডকুমেন্ট পৌঁছাতে হবে ভাই। আচ্ছা, এটা হচ্ছে যদি এলসি স্পেসিফিকলি বলে দেয় আচ্ছা, শিপমেন্ট করার 15 দিনের মধ্যে। এখন কোনো এলসি যদি এই জায়গাটাতে, এরকম এই স্পেসিফিক ফিল্ডটাতে ব্ল্যাঙ্ক রাখে বা লিখতে ভুলে যায় বা না লেখার জন্য সে চিন্তা করে, তার মানে এলসিটাতে গেল প্রেজেন্টেশন পিরিয়ড ছাড়া। হ্যাঁ, তো এখন বেনিফিশিয়ারির এই ক্ষেত্রে তার করণীয় কি? সে কি 3-4 মাস পরে বা তার ইচ্ছা মতো পাঠাতে পারবে, হুম, হুম, নাকি কোনো বাধ্যবাধকতা আছে? হ্যাঁ, সেই ক্ষেত্রে এই ফিল্ডটা বলছে, এই দিস ভেরি আর্টিকেল বলছে যে শিপমেন্টের পরে 21 দিনের মধ্যেই তুমি পাঠাও ডকুমেন্ট, এর বেশি নয়। এক, দ্বিতীয় শর্ত হচ্ছে এই 21 দিনের মধ্যে যদি এক্সপায়ারি আগে চলে আসে, অর্থাৎ এলসি এক্সপায়ারি একটা টার্ম আছে, এর মধ্যে এলসি এক্সপায়ার চলে গেলে তাহলে তুমি 21 দিন পাবা না, তাহলে এক্সপায়ারি পিরিয়ডের মধ্যেই পাঠাতে হবে। এখন আজকে আমি শিপমেন্ট করলাম আমার এক্সপায়ারি 15 দিন পরে, হুম, আর আমি তো এন্টাইটেল টু ডেলিভার ডকুমেন্ট উইদিন 21 ডেজ, হুম। আমি আসলে শেষে 6 দিন পাবো না, আমার তো 15 দিনের মধ্যে ডকুমেন্টটা পাঠাতে হবে। এই দুইটা শর্ত পূরণ করলেই চলবে। ভাই আমার কাছে মনে হচ্ছে এটা একেবারে সবগুলা কথাই আসলে কমন সেন্স। মানে আমার এক্সপায়ারি ডেট যদি 15-তে হয়, আমার 21-এর ক্লজটা আসলে প্রযোজ্য হওয়ার কথা না, মানে ভেরি কমন সেন্স, বোঝার কথা, কমন সেন্স, কমন সেন্স এবং লজিক্যাল কথা। কমন সেন্স এবং লজিক্যাল কথা আসলে পুরোটাই। আমার এটা একটু মনে হয়েছে। এই তৌফিকুল চৌধুরী স্যারের ভিডিওতে আমি একটা মজার জিনিস দেখছি, আমি এখানে এটা রিপিট করতে চাই। বলছে যে আপনি Sure. যদি এই ডকুমেন্টটা পরে পান, আলটিমেটলি কি হবে, ডকুমেন্টটা ফেলে দিবেন না, খাবার বাসি হয়ে গেছে, ফ্রিজে গরম করে খাবেন। উনি আচ্ছা, ভিডিওতে এই অদ্ভুত টার্মটা ইউজ করছে। সো ওভেনে গরম করে খাবেন এবং এটা স্টেল ডকুমেন্ট, ওই যে স্টেল চেষ্টাই চেকের এরকম। স্টেল ডকুমেন্ট, ওই টার্মটা সে ইউজ করছে।
সো ওই Exactly. আচ্ছা ধরেন আমার পার্টি, আমি তারিখ বলবো না ভাই, আমি পার্টি বার বলি। আমার পার্টি যেটা করছে আমার ক্লায়েন্ট, রোববারে ডেলিভারি চালান সাইন হয়েছে, অর্থাৎ রোববারে আমি কিন্তু শিপমেন্ট। স্টাইলের ব্যাপারটা একটু আলাদাভাবে অন্যভাবে বলবো। ও আচ্ছা, সরি, আহ, শেষ করেন। হ্যাঁ, হ্যাঁ, এই স্টাইলের কথাটা এই তো গেল গেছে। এক্সাম্পলটাকে আপনার প্রশ্নটা ধরে রাখেন। তো যেহেতু আসলেই এই প্রসঙ্গে, তো হুম স্টাইল পিরিয়ডটা কিন্তু আহ, এরকম কিনা, আমি একটা উদাহরণ দিলে বলবেন যে স্টাইল পিরিয়ড তাহলে কোথায় আছে। হুম হুম আমি একটা বলেছিলাম যে 15 দিন পরে এক্সপায়ারি হয়ে যাচ্ছে, হুম। তাহলে 21 দিন পাচ্ছে না। কিন্তু উল্টোটা দেখেন, কিন্তু 21 দিন তাহলে কবে পাবে আপনার? পরের পরের ব্যক্তি প্রশ্ন হওয়া উচিত, তাহলে 21 দিন কি আমি পাবো না? ও 21 দিন 21 সময় দিন আমি তো, কখন পাবো? 21 দিন তো আমি মানে এক্সপায়ারের উপরে আর কোনো কথা আছে? রোগী মারা যাচ্ছে, হ্যাঁ, এরপর আর কোনো কিছু প্রযোজ্য না মানে। না, এখন 21 দিন তাহলে আমাকে দেওয়া হয়েছে, তাহলে 21 দিন আমি এনজয় করতে ও পারবো কোন 21 দিন সিচুয়েশনে? কবে এনজয় করব? যখন আমার ওই যে হ্যাঁ, 90 দিন, কখন আমি 120 দিন সিচুয়েশন ওইসব করবো? থাকবে। হ্যাঁ, আমার এক্সপায়ারিটা যদি আরো দূরে থাকতো, হ্যাঁ আমার হ্যাঁ 45 দিন পরে গিয়ে এক্সপায়ারি। হ্যাঁ, হ্যাঁ, 45 দিন আমি যদি থাকবে, আর্লি 30 দিন শিপমেন্ট করতে থাকবে। রেজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি একটু আর্লি শিপমেন্ট করতে প্রস্তুত হই, আমি একদম কাটায় কাটায় শেষ দিকে গিয়ে শিপমেন্ট করবো না, এলসি এক্সপায়ারি কিংবা শিপমেন্ট ডেটের শেষের দিকে। আমি একটু রুম রেখে, আমার এখনই গুডস রেডি আছে, তো তাড়াতাড়ি শিপমেন্ট করে দিই। তাড়াতাড়ি শিপমেন্ট করলে তাড়াতাড়ি ডকুমেন্ট পাঠাবো, তাড়াতাড়ি পেমেন্ট পাবো। খুব ভালো কথা। এখন আমার হাতে এলসি এক্সপায়ার হতে 45 দিন সময় আছে। হুম আজকে আমি শিপমেন্ট করে দিলাম, হুম। তাহলে আমাকে ডকুমেন্ট পাঠাতে হবে কি 45 দিনের মধ্যে নাকি 21, আজকে থেকে 21 দিনের মধ্যে? ভাই আবার বলুন, প্রশ্ন, আবার বলুন। এক্সপায়ারি 45 দিন পরে, হুম, শিপমেন্ট করেছি আজকে, আচ্ছা। ও এখন আমাকে তাহলে আমার প্রেজেন্টেশন ক্লসটা করতে হচ্ছে, হবে। আমার ক্লসটা তো এরকম যে শিপমেন্টের 45 দিন পরে 45 দিন। শিপমেন্টের পরে 21 দিন বলেছে, ওখানে একদম স্পেসিফিক 21 ক্যালেন্ডার 21 ডে দিন ফ্রম ডেট অফ ডেলিভারি বলে দিছি। ফ্রম দ্য ডেট অফ ডেলিভারি। তাহলে আপনার কয়দিন সময় পাবো আমি? ভাই 21 দিন। আজকে থেকে আরো 21 দিনের মধ্যে পাবো, তাই না? আমি তো বলেই দিয়েছি আজকে শিপমেন্ট করেছি, হুম আগামী 21 দিনের মধ্যে আমি ডকুমেন্ট পাঠাতেই হবে। এক্সপায়ারি আরো কত, 45 - 21 যদি হয়, হুম হুম। সেখানে আমার আছে কত, আরো 24 দিন হাতে ছিল, কিন্তু সেই 24 দিন আমি এনজয় করতে পারবো না। আমাকে 21 দিনের মধ্যেই ডকুমেন্ট পাঠাতে হবে। এক্সপায়ারিও হলো না, আমি আমার ক্লজ আর্টিকেল 14 ওই ক্লজটাকেও বলবৎ রাখলাম, ঠিকঠাক রাখতে পারলাম, এখানে আমার প্রেজেন্টেশন সঠিক হয়েছে। যদি অ্যাট সাইড এই থাকে। গেল সিনা। আচ্ছা, এখানে একটু থাকি। আচ্ছা। এখন আমি কি করলাম, ডকুমেন্টটা আমি পাঠালাম 30তম দিনের মধ্যে। হুম আজকে শিপমেন্ট করেছি, হুম 21 দিনের মধ্যে আমি কমপ্লাই করতে পারিনি, হুম। 30তম দিনে পাঠিয়েছি, কিন্তু এখনো আমার এলসি এক্সপায়ারি হয়নি। কারণ এলসি এক্সপায়ারি হবে 45 দিন 45, যে দিনটা, দিনটা। হ্যাঁ দিনগুলো আছে, হ্যাঁ হ্যাঁ। এই দিনগুলো যে কোনো জায়গায় প্রেজেন্টেশন করলে সেটা বাসি। এটা স্টেল, এটা হচ্ছে স্টাইলের ব্যাখ্যাটা আর কি, উনি যেটা আমাকে এইটা বললেন। স্টেলের ব্যাখ্যা। হ্যাঁ, স্টেল সময়টা হচ্ছে এই এই সময়টা যদি একটু আর্লি করে ফেলি, হুম কিন্তু 21 ক্যালেন্ডার ডেজ অথবা প্রেজেন্টেশন পিরিয়ড যেটা বলা আছে হুম সেটার মধ্যে আমি কমপ্লাই না করি, হুম কিন্তু এক্সপায়ারিও আমার হাতে আছে, এই হুম। সময়টাকে আমি আসলে স্টেল বলছি। তো সেই সময় স্যার কিন্তু ওই যে তৌফিক স্যার তখন বলেছে, তুমি ওটাকে ফেলে দিও না, বাসি হুম। খাও, বাসি হলে। ভাই এটা আসলে প্র্যাকটিক্যালি আমি এমনও করছি, এলসি এক্সপায়ার হয়ে গেছে, এন্ট্রি হুম, দিতে গিয়ে দেখছি এলসি এক্সপায়ার হয়ে গেছে, তবুও পাঠাচ্ছে। এটা তো গ্রামারের মধ্যে পড়ে না, বাট এটা তো ঘটে, এবং এটা এতেও তো এই ডকুমেন্ট ফেলনা যাবে না। আসলে কি ফেলনা যাবে? মানে কাগজে কলমে এলসি ডেট ফেলনা যাওয়ার এক্সপায়ার। জন্য আপনি তো সেখানে এই পেলসিটাকে নট কমপ্লাইং বলতে তো আমার বাধা নেই। না, বাট এটা পেমেন্ট হবে, এটা সবকিছুই হবে। নন কমপ্লায়েন্ট এটা ঠিক আছে। তাই না? আপনার ডিসক্রিপ্টরি ডেস্কের কাজ বা, হ্যাঁ, পেমেন্ট হবে কিনা সেটার জন্য কিন্তু আমার আসলে এই রুল ইউসিপি 600 বলে দিয়েছে, বা হুম কি করলে পেমেন্ট দিতে পারবো সেই হুম কথা আমাকে বলেছে। প্রথমত আমার কাজ হচ্ছে এটা ডিসক্রিপেন্সি বা নট কমপ্লাইং কিনা সেটা নির্ণয় করা। হুম। আমার ডেস্ক যেন এইটা সুন্দরভাবে বের করতে পারে যে এটা কমপ্লায়েন্স ঘটে নাই, তাই তো, আচ্ছা, হ্যাঁ এক্সপায়ারির পরে হ্যাঁ চলে গেছে হ্যাঁ। এবং সেটা কমপ্লায়েন্স ঘটে নাই, এটা আমি কমিউনিকেট করব কোথায় কোথায়? প্রথমত যার কাছ থেকে ডকুমেন্ট এসছে তাকে, হ্যাঁ হ্যাঁ। এবং আমি যদি মনে করি আমার অ্যাপ্লিক্যান্টকেও, যেটা আর্টিকেল 16-এ গিয়ে বলা আছে যে আমি আসলে ডিসক্রিপেন্ট ডকুমেন্ট কিভাবে হ্যান্ডেল করব। কিভাবে হ্যান্ডেল তো করবো। আমি এখানে জানার পরে সে যদি ওয়েভার দেয়, এবং আমার যদি আরো কিছু দেশীয় লোকাল ল থাকে এই হুম ডিসক্রিপেন্ট ডকুমেন্টের, হুম
পরে যে কি করলে তুমি তারপরে আমি পেমেন্ট দেবো, দিতে পারবো, কিন্তু আমার এই যদি কিন্তু গুলো অর্থাৎ সকলের সম্মতি জি, ক্রমে আমি পেমেন্ট দিতে পারবো। হ্যাঁ, দিতে পারবো। এরপরে আরেকটা কি যেন হ্যাঁ, আমরা শুরু এরপরে, করেছিলাম। হ্যাঁ, এরপরে শুরু করেছিলাম আসলে তো অলরেডি ইয়ে হয়ে গেছে, হারায় ফেলছি। আমি ইসে যাই, আপনি যেটা বলতেছিলেন 16-তে চলে গেছিলেন, আসলে আমার কাছে 14 মানে ইন্টারেস্টিংটা এই জন্যই লাগে, 14, 15, 16 এরা মানে একই বৃন্তে বিভিন্ন ফুল আর কি, ফুলে পাপড়ি, একটাই ফুল। হ্যাঁ, 14তে আমরা দেখতে পাচ্ছি আমরা এক্সামিনেশন করব কিভাবে, হ্যাঁ, সেটা যদি কমপ্লাইং হয় হুম, তাহলে আমি 15কে ফলো 15, করব, হ্যাঁ। আর যদি ডিসক্রিপেন্ট হয় তাহলে আমি 16কে ফলো আচ্ছা করবো। ভাই, 16টার একটু ই করি, মানে আমরা ডিসক্রিপেন্সি মেসেজ প্রচুর পাই। ডিসক্রিপেন্সি মেসেজে বলে দেরিতে পেমেন্ট করছো, ডিসক্রিপেন্সি মেসেজে বলে কমার্শিয়াল ইনভয়েস 4 কপির জায়গায় 2 কপি দিছো, ডিসক্রিপেন্সি মেসেজে বলে তোমার ডেলিভারি চালানে অথেন্টিকেটেড সাইন নাই, টাকা দিব না। মানে বহুত রকম ডিসক্রিপেন্সি আমরা পাই। এবং ডিসক্রিপেন্সিতে বলে যে তোমার উত্তর না সবই তো পাওয়া, আসলে এলসি ইউসিপি রকমই বলে। হুম, ইউসিপির ভাষায় বলে যে, এবং বলে যে তুমি কোন হুম, উত্তর না, ইসিপির ভাষায় বলে শুধু তাই না, এলসি তে আসলে 2 কপি চাওয়া হয়েছিল, মানে 4 কপি হ্যাঁ, চাওয়া হয়েছিল, আমি 2 কপি দিয়েছি। হ্যাঁ, এটা ডিসক্রিপেন্সি দিতেই পারে, দিতে। এবং আরো বলে যে তুমি উত্তর না দেওয়া পর্যন্ত কিন্তু, আপনি দেখা গেলে হুম, তো একটা লিগ্যাল টার্ম ইউজ করে ভাই, আমার কাছে এটা মানে লিগ্যাল টার্ম অনেকগুলো একটু রিপিটেটিভ হয়। বলে যে তুমি উত্তর না দেওয়া পর্যন্ত হোল্ডিং ইওর রেসপন্সিবিলিটি মানে এর আগ পর্যন্ত কিন্তু হোল্ডিং আমি অ্যাট ইউর কিচ্ছু, ডিসপোজাল। অ্যাট ইওর হ্যাঁ, হোল্ডিং ডিসপোজাল। অ্যাট ইউর ডিসপোজাল। হ্যাঁ, মানে আচ্ছা, তুমি কিছু বললে বলতে পারো, তোমার কথা আমার যদি মনোভূত হয় সেটা শুনবো, না হলে আমি যেটা মনে করবো, আমি যেটা আইন মনে করি সেটাই শুনবো। সেটা কথাগুলো এরকম। এরকম তো আসলে ইসের 16 নিয়ে আসলে আলাদাই একটা ইয়া করা উচিত, হ্যাঁ। সময় নিয়ে কথা এই বলা ডিসক্রিপেন্সি যেতে গুলা পারে, আসলে, হ্যাঁ। মাঝখানে গিয়ে না দিয়ে। হুম, 16 নিশ্চয়ই একটা সুন্দর আর্টিকেল। হুম। তো 14তে আরো কিছু আজকে আছে ভাই। আপনার হ্যাঁ, 14তে হ্যাঁ আরো কিছু দুইটা জিনিস বলবি, হ্যাঁ। ছোটখাটো কিছু বলে থাকবে ফেলি, সেগুলো নিয়ে যেমন কথা এইচ বলি। এইচে বলছে 14 নিয়ে আরো করতে পারি, সমস্যা নেই, মানে বড় ব্যাপার 14। ইফ এ ক্রেডিট কন্টেইনস এ কন্ডিশন উইদাউট স্টিপুলেটিং দ্য ডকুমেন্ট টু ইন্ডিকেট compliance with the condition, banks will deem such condition as not stated and will disregard it. এই যে ভাই স্টিপুলেটিং কথাটা এতবার বলে, মনে হয় ইংরেজি যাই নাও, মনে হয় জানি না স্টিপুলেটিং পাইবে, মানে এতবার ওর স্টিপুলেটিং কথাটা বলে, একটু আচ্ছা, ব্যাখ্যা আমরা করি। বাঙালি, হ্যাঁ, সোজা বাংলায় কথা বলি। হ্যাঁ, ব্যাপারটা এরকম মনে হয় যে একটা ক্রেডিটে অর্থাৎ এলসি তে একটা কন্ডিশন দেওয়া আছে যে হুম, এই কন্ডিশনটা ফুলফিল করতে হবে। হুম, কথার কথা যে এই আহ, যে গুডসটা তুমি পাঠাবা সেই গুডসটার প্যাকেজিং গুলো সব স্টিলের বক্সে হতে হবে। হুম, হুম, হুম? এটা আপনি বলে দিলেন হুম, যে সব প্যাকেজিং স্টিলের বক্সে হতে হুম, হবে, কিন্তু আপনি এটা কিভাবে ফুলফিল করবে, যেটা স্টিলের বক্সে দিয়েছে কি দেয়নি সেটা যাওয়ার জন্য কোনো ডকুমেন্ট চাননি। হ্যাঁ, হুম, হুম, আপনি কোনো ডকুমেন্টারি এভিডেন্স চান নাই তার কাছ থেকে যে কিভাবে সে এটা স্বতঃসিদ্ধ করবে। হুম, তো সে এটা যদি কোনো ধরনের ডকুমেন্টস না লিখে কোনো, এবং আলাদা করে ডকুমেন্টস তো দিলই না হুম, প্রেজেন্টেশনে, হুম, কিংবা কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট এবং ট্রান্সপোর্ট ডকুমেন্ট যা যা দিয়েছে তার মধ্যে এ ধরনের কোনো নোশন নেই, নাই, অথচ সে হয়তো স্টিলের বক্সে দিয়েছে অথবা নাও দিতে পারে, সেখানে আপনি নিজে যে চোখে গিয়ে দেখা ছাড়া আমার তো আর উপায় নেই, নাই, তাহলে একটা ডকুমেন্টারি ক্রেডিট থাকলো না। হুম, ডকুমেন্টারি ক্রেডিটের এসেন্স আর স্পিরিটই হচ্ছে ডকুমেন্টের মাধ্যমে এটা প্রমাণিত হতে হবে। আপনি প্রমাণ পাচ্ছেন না, তখন যদি আপনি এটাকে ভুলক্রমে ধরে ফেলেন, ডিসক্রিপেন্সি দিয়ে ফেলেন যে তোমার তো এটা করার কথা ছিল তুমি করো নাই, হুম, হুম। ও তো আপনাকে পাল্টা ডিফেন্স দিবে যে তুমি আমি তো আমার কাছ কোথায় থেকে কোনো বলছি, ডকুমেন্ট চাও নাই, তুমি বলেছো একটা জায়গায় এলসি কোনো জায়গায় সেটা ডকুমেন্টস রিকোয়ার্ড, সেখানেও বলতে পারেন, এডিশনাল কন্ডিশনেও বলতে পারেন, কিন্তু তুমি বলো নাই যে এটার পরিপ্রেক্ষিতে আমাকে কি ধরনের ডকুমেন্ট আমাকে প্রডিউস করতে হবে। হুম, তুমি যদি নাই বলে থাকো তাহলে আমি কি করবো, আমি ধরে নিয়েছি এটা ডিসরিগার্ডেড, কারণ ইউসিপি আমাকে সেটা পারমিট করে। ডিসরিগার্ডেড বলতে তুমি স্টিপুলেট করো নাই, অর্থাৎ তুমি মেনশন করে দাও নাই, তুমি আমাকে বলে দাও নাই কি করতে হবে, সেজন্য আমি ডিসরিগার্ড করেছি, আমি এটাকে চাওয়া হয় নাই বলে ধরে নিয়েছি, আমি এটা কমপ্লাই করিনি। মানে আপনি যে এক্সাম্পলটা দিলেন ঠিক কাছাকাছি কি আরেকটা এক্সাম্পল দেওয়া যায়, আপনি যেটা বললেন যে
আইটেমগুলোকে এইভাবে এত মানে এই ধরনের কার্টুনে বা এই ধরনের বক্সে দিতে হবে। এই যে এই জিনিসটা আরেকটা এক্সাম্পল দেওয়া বলা যায় এই জিনিসটা। আরো সোজা কথা লিখি, হ্যাঁ আমি সাধারণত এভাবে বলি যে যে এই ডকুমেন্টারি ক্রেডিটটাতে সব জায়গায় জাফর নামটা থাকতে হবে। আমি এলসি ইস্যু করেছি, হ্যাঁ এই এলসি যত ডকুমেন্ট তুমি তৈরি করবা এবং যত প্যাকেজিং করবা জাফর নামটা আমার থাকতেই হবে। থাকতে এটা আমার একটা ক্রেডিট। এটা আপনি চাইলেন, এটা আপনার মানে কোনো চাওয়া পাওয়া পড়লো কি পড়লো সেটা দেখা দরকার নেই, আপনার জোর আপনার মতো আপনি এলসিতে লিখে দিয়েছেন হুম, যে থাকতে হবে, কিন্তু বললেন যে জাফর নামটা থাকতে হবে সব প্যাকেজিং। হুম, এখন সেই এই নামটা থাকবে কি থাকবে না, আছে কি নেই, সেটা ফুলফিল করার জন্য আপনি কি ইনস্ট্রুমেন্ট কি ডকুমেন্ট চেয়েছেন। যদি না চান, চান নেই, হ্যাঁ, শুধু বলেছেন জাফর নামটা থাকতে হবে, কথা শেষ। আপনি তার মানে কি করলেন, কোনো মেজারিং টুল এলসিতে দেন নাই। দেন নাই। হুম, তো এইতে কি করে কি হয়েছে, সে আপনার এই জিনিসটা পারফর্ম করতে বাধ্য নয় এইসব কন্ডিশনে, এটা হচ্ছে আমাকে আর্টিকেল বলছে। তাহলে আমাকে আপনাকে কি করতে হতো সেটাও নিয়ে আমরা একটা কথা বলি। সেটাও তো আপনাকে বলেন। এই পোরলি ড্রাফটেড এলসিটা থেকে সরে এসে আপনি যদি আসলে এটার একটা বিহিত চান যে যখন ওটা থাকতে হবে, তাহলে আপনাকে বলতে হবে যে আমাকে একটা সার্টিফিকেট দিবা যে সকল প্যাকেজিং এ জাফর নামটা আছে, এবং কে তৈরি করবে এই সার্টিফিকেট সেটার নামও বলে দিবেন যে বেনিফিশিয়ারি তৈরি করবে। অথবা না, আপনি বেনিফিশিয়ারি তো নিজের নিজের লেটার হেডে নিজের কথা বলবেই, আমি সব জায়গায় লিখেছি না লিখেও, তাহলে আপনি আরেকজন থার্ড পার্টিকে ডেকে নিয়ে আসেন যে অমুক বা অমুক অথরিটি যেমন যদি আমাকে সার্টিফিকেট অফ অরিজিন, এবং আরেকটা হলো এনশিওর করে। যে যে শেলফ শেলফ সার্টিফিকেটও একটা, যে যেটা আমি বললাম যে বিদেশে ইউজ করে যে হ্যাঁ, এগুলো হচ্ছে কম্পিটেন্ট অথরিটি থেকে আসে। তা কম্পিউটার আপনি যে যদি যেরকম সেটাও যেটা যে দেশের যে যে যেটা ধরনের অরিজিন যে অথরিটি যেটা দেওয়ার প্রযোজ্য যোগ্য যেটার সে জন্য দিবে। তৈরি করে যোগ্য, আপনি যে বেনিফিশিয়ারি ভর্তি করছেন সেটাও অসুবিধা নেই, কিন্তু আপনি ডকুমেন্টারি চাইতে হবে। তো আপনি ডকুমেন্টারি করেন নাই বা চাওয়া হয়নি কিসে, আপনার এলসি তে ক্লজটা ফুল করেননি বলে শুধুমাত্র কন্ডিশন দিয়ে রেখেছেন জাফর থাকতে হবে, হ্যাঁ কিন্তু কোথায় থাকতে হবে কিভাবে সেটাকে কমপ্লাই করবেন সেটা আপনি কিন্তু চাননি। এই জন্য বেনিফিশিয়ারি এটাকে বাইরে রাখতে পারবে এবং এটাকে কমপ্লাই না করেও সুন্দরভাবেই আপনার পেমেন্ট নিয়ে বুঝছি যাবে আপনার কাছ বুঝছি। থেকে, আপনি আপনি তাকে একটা ধরতে কিছু পারবেন। চাইছেন, কাপে দিব না বাটিতে দিব না প্লেটে দিব বলেন নাই ভাই, দাম দিতে পারতেছি না। না, আপনাকে কাগজেই চাইতে হবে, কারণ ক্রেডিট যেহেতু হ্যাঁ ডকুমেন্টারি, আপনি ডকুমেন্ট চাইবেন, আপনার হ্যাঁ, এটার এগেইনস্ট এই একটা জন্যই কাগজ চাইতে বলছে হবে, যে ডকুমেন্ট চাইতে হবে। নট স্টেটেড অ্যান্ড উইল ডিসরিগার্ড, শেষে নট অ্যান্ড ডিসরিগার্ড করতে পারবে। ভাই এটা হচ্ছে এইচ, এর আগে আমরা কভার করছি হচ্ছে ক্যালেন্ডার ডেট হচ্ছে সি, তারপরে হচ্ছে আহ, আচ্ছা ডকুমেন্ট নিয়ে বলছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, ইন্স্যুরেন্স ডকুমেন্ট, আসলে এটা খুব সেলফ ডকুমেন্ট আর কমার্শিয়াল ডকুমেন্টের কমার্শিয়াল, কথা বাকি বলেছে সব যেটা, হচ্ছে তো আদার এই ডকুমেন্ট। তিনটে এবং এবং হচ্ছে এই তিনটা ছাড়া হ্যাঁ বাকি ডকুমেন্টের মধ্যে যদি হুম, কে ইস্যু করবে এবং এর মধ্যে কি লেখা থাকবে না বলা থাকে, হুম, এটা হচ্ছে প্রস্তাবনা। হুম, হুম। তার প্রথমে আসি, তাহলে এই তিনটাকে বাদ দিল কেন, বাকি ডকুমেন্টের কথা নিয়ে এই বলছে যে তিনটাকে বাদ দিল প্রথমত কারণ এই তিনটা বাদ, একেবারে মানে একেবারে ই করা, মানে আপনার পিলার, মানে এরা একেবারে ফরম্যাটের মধ্যে আছে এরকম কিছু। আচ্ছা পিলার বললে তো ভালোই লাগছে। হ্যাঁ, ফরম্যাটের মধ্যে আছে বলতে আসলে এইটার ইস্যু কে করবে হুম, এটা সবাই জানে। সবাই এটা জানে, সবাই হ্যাঁ জানে মানে ফাউন্ডেশন। হচ্ছে এটার অন্যথা করার সুযোগ নেই, সুযোগ কমার্শিয়াল নেই। ইনভয়েস কে বেনিফিশিয়ারি তৈরি করতে হবে, হুম, এটা বাই ডেফিনেশন বাই কমার্শিয়াল ডেফিনিশন। ইনভয়েস মাস্ট বি মেড বাই বেনিফিশিয়ারি। হুম, ট্রান্সপোর্ট ডকুমেন্ট তৈরি করবে হচ্ছে তার হয় চার্টার অথবা ওনার অথবা মাস্টার অথবা লাইনার নিজে, শিপিং লাইন নিজে, হুম, এবং তার এজেন্ট গুলা যেভাবে যেভাবে বলা আছে। ভালো আছে। আর ইন্স্যুরেন্স ডকুমেন্ট করবে ইন্স্যুরেন্স কোম্পানি। এখানে এই অথরিটি গুলো ছাড়া অন্য কেউ করলে সেটা এই ডকুমেন্টের বৈধতা থাকে না। জি জি, তিন তো স্তম্ভ। এই তিনটে গুলো, হুম, এই তিন স্তম্ভ আপনি জানলেন, বাকি ডকুমেন্ট গুলোর মধ্যে আপনার 19-20 আছে, যে কেউ তৈরি করতে পারবে সেরকম। তো যেহেতু ওখানে আপনার ফিক্স করা নাই বাকি ডকুমেন্ট গুলোতে, তো আপনাকে এলসি তে বলে দেওয়া ভালো, বাঞ্ছনীয় এবং গুড প্র্যাকটিস যে আপনি একটা ডকুমেন্ট চাইলেন, কথার কথা একটা ইন্সপেকশন সার্টিফিকেট চাইলেন, হ্যাঁ কিন্তু কে তৈরি করবে সেটা বলেন নাই। আর এটাও বলেন নাই যে এই ইন্সপেকশন সার্টিফিকেটের মধ্যে আপনি কি ধরনের ইনফরমেশন চান, কি দেখলে ভালো লাগবে। আপনি বলছেন একটা ভাই, ইন্সপেকশন ইন্সপেকশন সার্টিফিকেট সার্টিফিকেটের দিও। কন্টেন্ট যদি আপনি এলসির মধ্যে দিয়ে দিতে চান, এলসি বিশাল হয়ে যাবে। আচ্ছা, কন্টেন্ট বলতে বোঝা যায় মানে যে আপনি ফরম্যাটিংটাও প্রথমত যদি দিয়ে আছি দেন। যে প্রথমত আপনি
চেয়েছেন শুধুমাত্র যে একটা ইন্সপেকশন সার্টিফিকেট মাস্ট বি অ্যাকম্পানিড উইথ দ্য থাকতে হবে, হ্যাঁ। শিপিং ডকুমেন্টস। এতটুকুই বলেছেন। হুম, আমি বেনিফিশিয়ারি, আমি এই ক্লজটা বা কন্ডিশনটা পড়ে হুম, কি বুঝতে পারলাম যে কে তৈরি করবে আপনি বলেননি। হুম। এটা এই সার্টিফিকেটটা কে দিবে আপনি বলেন নাই। তা আমি নিজেও দিতে পারবো, আমার ছোট ভাই দিতে পারবে, আমার সিস্টার কনসাল দিতে পারবে, বুঝছি, মানে এটা যদি কোনো বলে না দেন তাইলে তো এবং অবারিত রেখেছেন। তো সেক্ষেত্রে হ্যাঁ, বলে না দিলে এই ধরনের একটা সমস্যা থেকে যায় যে কে ইস্যু করবে এক। দ্বিতীয়ত কথা হচ্ছে কি লেখা থাকবে এর মধ্যে আপনি কি চান। ইন্সপেকশন মানে হচ্ছে ইন্সপেক্টেড, আমি বলে দিলাম ইন্সপেক্টেড, হুম, আমি নিজে তৈরি করলাম এবং ইন্সপেকশন ঘটেছে বললাম। এর মধ্যে যে গুডস গুলো ভালো কন্ডিশনে আছে না খারাপ কন্ডিশনে আছে আমি কিছুই বললাম না, হুম, তাহলেও আপনাকে এটা মেনে নিতে হবে। আমি যদি এটা বলি যে এর মধ্যে গুডস গুলো সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, আপনার পছন্দ নই নেই, তাও হুম, আপনাকে মেনে নিতে হবে, হুম, কারণ আপনি বলেন না এটা আপনি ভালো চান না খারাপ চান। হ্যাঁ, আমি যদি বলি যে আপনি যে এক্সপেক্টেড কোয়ালিটি চেয়েছেন তার চাইতে খুবই ভালো কোয়ালিটি হয়েছে এবং 10টা আছে খুবই খারাপ, আমি হ্যাঁ, যে ধরনের যেটাই বলি না কেন আপনাকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই, কারণ উপায় আপনি নেই। বলেননি কি লিখতে চান, আপনি ভালো চান না খারাপ চান। আপনাকে এই ডকুমেন্টটা ফল্টি ডকুমেন্টস এবং ফল্টি প্রোডাক্ট হওয়া সত্ত্বেও পেমেন্ট করতে হবে, এবং একই সাথে এই ডকুমেন্টটা আমার সার্টিফিকেটেই অথবা আমার ইচ্ছাকৃত যে কোনো তৈরিকৃত সাইন বা ডকুমেন্টেই আপনাকে এটা পেমেন্ট দিতে হবে। আপনি যেভাবে আমি প্রেজেন্ট করব সেভাবেই মেনে নিতে হবে, কারণ আপনি দুটা ভুল করেছেন, কে এবং কি থাকবে এটা বলেন। আপনার করণীয় কি হবে, এলসি তে শুরুতেই আপনি বলে দিবেন। তাহলে আমরা এলসি তে বলেছিলাম ইন্সপেকশন সার্টিফিকেট দিবা, এতটুকু না বলে আমি বলবো একটা ইন্সপেকশন সার্টিফিকেট দিবা যেটা কিনা বেনিফিশিয়ারি তৈরি করবে এবং এর ভেতরে থাকবে গুডস গুলো খুব ভালো কন্ডিশনে আছে। তো এতটুকু ইনফরমেশন আপনার ফেভারে যাচ্ছে, আপনাকে এখন আর কিন্তু পুরো ফরম্যাট ইন্সপেকশন সার্টিফিকেট দিতে হচ্ছে না। হুম, আপনি যদি এটা বলেন যে গুডস রিসিভড উইথ গুড কন্ডিশন হ্যাঁ, বা গুডস ডেলিভার্ড উইথ গুড কন্ডিশন, এটা একটা আপনার ইন্সপেকশন সার্টিফিকেটের কথা হতে পারে। অথবা এটা বলে দেন যে আপনি খাদ্যটা মানুষের খাবার উপযোগী, ফুড আর ফিট ফর হিউম্যান কনজাম্পশন, এই কথাটুকু যদি থাকে হুম, তার মানে আপনি কিন্তু ইন্সপেকশন সার্টিফিকেট ক্রাইটেরিয়া বলে দেন এনসিতে স্পেসিফিকলি, না ভাই বললে ভাই ভাই এলসির কিন্তু এলসির বিরূপ কিছু এলসির হওয়ার এলসির সুযোগ আছে। এলসির কোন জায়গাটাতে এটা বলবো? ওই যে অনেকগুলা ক্লজ আছে, ফিক্সড কোনো জায়গা আছে নাকি? আচ্ছা, আচ্ছা, আমি যদি কোনো ডকুমেন্ট চাইবো, আমি যখন প্রথমত আমরা একটু আগে জানলাম যে আমি যদি কোনো কন্ডিশন দিতে চাই তাহলে সেটা ডকুমেন্টারি চাইবো, হুম, তার মানে আমি কি ডকুমেন্ট চাইবো। হুম, আর ডকুমেন্ট চাওয়া মানে হচ্ছে রিকোয়ার্ড ডকুমেন্ট যে ফিল্ডটা 46A, হুম, 46 এ তে লিখবেন। 46 এতে। আর এটার মধ্যে এই 46 এর ডকুমেন্ট গুলোতে যদি কোনো কন্ডিশন অ্যাড করতে চান, হুম, হুম, আপনি ডকুমেন্ট গুলো আগে বলে দিয়েছেন, সেগুলো আপনি অ্যাডিশনাল কন্ডিশন 47A তে গিয়ে লিখবেন যে এর মধ্যে কিছু কিছু, ওই যে জাফরের কথা বললাম হুম, যে আপনি 46 এর এ তে একটা সার্টিফিকেট চেয়ে আসছেন, হুম, ইন্সপেকশন সার্টিফিকেট, তো ডকুমেন্ট তো চাওয়া হয়ে গেছে। 47 এর এ হচ্ছে এডিশনাল কন্ডিশন, কন্ডিশনে গিয়ে গিয়ে বলেন যে ওই ইন্সপেকশন সার্টিফিকেটটা যেটা চেয়েছিলাম সেটার মধ্যে জাফর লিখতে হবে, তাহলে কিন্তু আপনি দুই জায়গাতেই সবাইকে বাধ্য করতে পারলেন আপনার চাওয়াটার সাথে। ভাই 14 নিয়ে তো আরো কথা বলা যেতে পারে। মানে এই ভিডিওটা ডেমো ভার্সন, আর 3 মিনিট আছে। 3 মিনিট আচ্ছা, মানে অল্প। আর একটা ছোটখাটো জিনিস নিয়ে যদি তাহলে আরে আপনি কিছু বলা যায়। বলেন, আরো আপনি ফিনিশিং দেন। 14 নেই, আর 3 মিনিট কিছু বলেন। আমি বলবো না আপনি 14 বলবেন? আপনি আচ্ছা, আমি স্পেসিফিকলি ফার্স্টে বলতে ফার্স্টে 14। ক্লজটা বলি। হ্যাঁ, নমিনেটিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, ইস্যুইং ব্যাংক, এর বাইরে কেউ ডকুমেন্ট এক্সামিন করতে পারবে না, এরকম কথা একটা বলা ব্যাপারটা আছে। ব্যাপারটা উল্টাটাও যদি বলি যে হ্যাঁ, আসলে কোথায় কোথায় সাধারণত এক্সামিনেশন ঘটে, এর বাইরেও যদি কেউ এক্সামিনেশন করতে চায়, হুম, যেমন ধরেন অ্যাপ্লিক্যান্ট বেনিফিশিয়ারি থেকে শুরু করে হুম, যে কেউ হুম, অ্যাডভাইজিং ব্যাংক যদি থাকে, মন চাইলে সে করতে পারবে, হুম, সেজন্য কে করতে পারবে না সেটা বলছে না, কে অবশ্যই করতে হবে কাকে, হ্যাঁ সেটা বলা আছে। তো সাধারণত বা যেটাই হোক না কেন একটা নমিনেটেড ব্যাংক যে কিনা এই ডকুমেন্টটা হ্যান্ডেল করতে তার মত দিয়েছে,
করবেই বেনিফিশিয়ারিকে, সে আরেকটা কনফার্মিং ব্যাংক যদি থাকে, কনফার্মিং ব্যাংক থাকতেও পারে নাও থাকতে পারে, সবগুলো এলসি কনফার্ম নয়, তো যদি থাকে তাহলে কনফার্মিং ব্যাংক এবং ইস্যুইং ব্যাংক অবশ্যই এই তিনটা কাউন্টারে এক্সামিনেশন ঘটে, নমিনেটেড ব্যাংক তার এক্সামিনেশন করে। নমিনেটেড ব্যাংক জি, যদি বলতে নমিনেটেড ব্যাংক বলতে কেউ যদি না থাকে তাহলে ইস্যুইং ব্যাংক একাই সব করে, তাই না? নমিনেটেড ব্যাংক তো থাকবেই। যদি নমিনেটেড ব্যাংক এলসি তে না থাকে, ওকে নমিনেট করছেন না, না, এরকম পরিস্থিতিতে যাচ্ছেন, না, তাহলে কাকে বেনিফিশিয়ারি নিজেই প্রেজেন্ট করে ফেলবে ইস্যুইং ব্যাংকে, ইস্যুইং ব্যাংক একাই, তাই তো? ও তাহলে প্রেজেন্টেশনটা ঘটবে কিভাবে? আপনার নমিনেটেড ব্যাংকের প্রয়োজন হচ্ছে প্রেজেন্টেশনটা ও কার কাছ আচ্ছা থেকে আচ্ছা আসছে আচ্ছা, মানে ধরেন তার আমি জন্য। আমি তো হচ্ছে আপনি তাকে এক্সপোর্ট বাদ দিয়ে ডকুমেন্ট, ফেলতে আমি চাচ্ছেন, এক্সপোর্ট ভালো। ডকুমেন্ট প্রসেস করতেছি, আমি ইম্পোর্টারের ব্যাংকে ইস্যুইং ব্যাংকের কাছে পাঠাচ্ছি, আমি সেই নমিনেটিং আপনি ব্যাংক, যদি প্রসেস করে থাকেন আপনি নমিনেটেড ব্যাংক, হ্যাঁ ভাই, আপনি সেই আমি নমিনেটেড। আমি বেনিফিশিয়ারির ব্যাংক, আমি নমিনেটিং ব্যাংক। হ্যাঁ, আপনি যদি ডকুমেন্ট আসলেই পাঠিয়ে থাকেন বেনিফিশিয়ারি ইস্যুইং ব্যাংকের কাছে, আপনি নমিনেটেড ব্যাংক হয়ে গেছেন। তো আমিও প্রথমে চেক করব তাইলে, আমার ক্লায়েন্ট আমার তো কাছে অবশ্যই চেক করবেন। প্রথম চেকার আমি হ্যাঁ, নিজেই। হ্যাঁ, আপনি আমি চেক করে কারণ তারপর আমি পাঠাবেন। আমি তো ঠিকঠাক ডকুমেন্ট না হলে পাঠাবো কেন, মানে সোজা কথা, আমার তো পাঠাবেন লজিক মানে নেই। হচ্ছে আপনি আপনি এটার আগে ফাইন্যান্সও করতে পারেন, নেগোসিয়েশনও করতে পারেন। সো আমার আগে চেক করতে না হবে নিজের করলেও সেফটির যদি জন্য। হুম। নাও যদি করে থাকেন, আপনি এই বিলের পেমেন্ট পাওয়ার যে অনিশ্চয়তা, এটা দূর করার জন্য কমপ্লায়েন্ট ডকুমেন্ট কমপ্লেইন পাঠাবেন। করবো। ভাই আজকের ভিডিওটা তো টেস্ট বেসিস, সো হ্যাঁ, তারপরও এখন ফিনিশিং এর দিকে যাচ্ছি। সো আমি আসলে খুব এলিভেটেড যে আমরা বিষয়টা করতে কথাগুলো পারছি। হ্যাঁ, বলছি হ্যাঁ, সেগুলো হ্যাঁ করছি, এবং আসলে আমরা আরো হয়তো লাইভলি থাকতে পারি, আমরা হ্যাঁ, আসলে আমাদের বাহুল্যতা বর্জন করতে পারি, হ্যাঁ, আমরা হয়তো পোশাকি জিনিসপত্রগুলোকে আরো ছাপতে পারি। হ্যাঁ, আপনি আমাকে টিপস দিবেন, বা আসলে স্পেসিফিক আগে থেকে জি, হয় কি, সামনে যদি আপনার আমারও যদি বই থাকতো হুম, তাহলে হুম, উম, কোনো ইয়ে সমস্যা থাকতো নেই, আমি কি, ভাই একটু ফ্রিলি হুম, চাইছি কেন, আপনি আমার মানে আমি যেভাবে চাই সেভাবেই কিন্তু হয়েছে, আমি এভাবেই চাইছি, বেটার, আপনি আমার স্টাইলে যাবো, সেটা অন্য করলে স্টাইলে হয়ে করতেছি, যাবে। বাট আচ্ছা, এবার কাট কাট করে খুব ফর্মালি বলি যে তাহলে থ্যাঙ্কস, তারপরে সময় দেওয়ার জন্য থ্যাঙ্কস, মানে ফর্মালি এতক্ষণ ইনফর্মালি চলছি, আর ভিডিওটা আমি এখন দেখবো, দেখে দেখে আপনার আগে মেইল করা যায় কিনা সামহাও, আমি আপনার না, একটা আপনি অনেকগুলো কাট টাট করেন আমাদের যে ইয়েগুলো, হ্যাঁ, সেগুলোকে আহ, যতটুকু আপনাদের দেখতে থাকেন। আমরা এই এই টপিকটাই খুব ভালো করে করা যায় যদি আমাদের প্রিপারেশনটা ভালো থাকে। হ্যাঁ, 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 কোনো তখন সমস্যা নেই। আল্লাহ হাফেজ ভাই। ঠিক আছে। ওকে। আল্লাহ।